আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে একটা ইলিশ মাছ নিয়ে আসছে আজকে আপনাদের ভাইয়া, আবার সাথে কিছু কচুর ছড়িও নিয়ে আসছে। যেহেতু ইলিশ মাছের সাথে কচুর ছড়িটা খুব ভালো যায়, মানে ইলিশ মাছ দিয়ে কচুর ছড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কচুর মানে ইলিশ মাছ নিয়ে আসছে যেহেতু, এর জন্য কচুর ছড়িও নিয়ে আসছে। কচুর ছড়ি বলে, আবার অনেকে কচুর মুখী বলে, যেটাই বলে এক একজন এক একটা বলে। তো আমরাও কচুর ছড়ি বলি, আবার কচুর মুখীও বলি। তো যাই হোক, ওটা রেখে দিলাম। আর হচ্ছে এখানে ইলিশ মাছটা এখন পরিষ্কার করে নিব। তো আমি বেসিংয়ে ফেলেই কিন্তু ইলিশ মাছের আঁশটাগুলো তুলে নিই, কারণ এটা যদি আমি বেসিংয়ে রেখে না করি তাহলে আঁশটাগুলো কিন্তু চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় একেবারে। তো আমি হচ্ছে বেসিংয়ে রেখে সবসময় এভাবে করি আর কি ইলিশ মাছ পরিষ্কার করি। তো আমার আঁশটাগুলো তোলা হয়ে গেছে, এখন হচ্ছে ইলিশ মাছটা আমি কাটবো। তো মাথাটা কেটে নিতেছি, বড় একটা প্লেট বিছিয়ে নিছি। তো মাথাটা কেটে তারপর হচ্ছে এই যে দেখেন, আবার ভিতর থেকে বুড়িগুলা বের করে নেব। তো দেখলাম ভিতরে আবার ডিম হয়ে গেছে। ইলিশ মাছে কিন্তু ডিম হয়ে গেলেও ইলিশ মাছ বেশি একটা ভালো লাগে না, ইলিশ মাছের স্বাদটা কমা যায়, কারণ ইলিশ মাছের ডিমগুলার ভিতরে তখন স্বাদটা চলে যায়। আর এই যে পেটের এই সাইডটা হচ্ছে একটা কাঁটা থাকে এক ধরনের, এটা কিন্তু মাছটা ধোয়ার সময় এই কাঁটা দিয়ে অনেক সময় হাত কেটে যায়, আঙুলগুলা চিড়ে যায়। তো আমি হচ্ছে সব সময় হালকা করে যেরকম চিকন করে কেটে তারপরে কাঁটাটা ফেলে দেই, তাহলে আর ধোয়ার সময় কোনো সমস্যা হয় না। কেটে ফেলে দিয়ে এখন হচ্ছে আমি ডিমটাও বের করে নিব, কারণ ডিম বের না করে নিলে আবার পিস করার সময় ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি ডিমটাও বের করে নিলাম, এখন হচ্ছে ইলিশ মাছটা পিস করে নিব। মাছ পিস করার কিন্তু একটা টেকনিক আছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন, আমি বাম হাত দিয়ে মাছটা ধরছি আর ডান হাত দিয়ে কিন্তু ডান হাতের যে যে বুড়া আঙ্গুল বলে, তো বুড়া আঙ্গুলের মাপে কিন্তু আমি মাছগুলো পিস করতেছি। তো এভাবে করে মাছগুলো পিস করলে কিন্তু সবগুলা মাছের পিস এক সমান হবে, আর দেখতে সুন্দর দেখা যাবে। তো আমার মাছগুলা কিন্তু আমি এইভাবে করে কাটি, আর এইভাবে কাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। তো আমার মাছটা কাটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখানে কচুর মুখি সিদ্ধ বসিয়ে দিছি, হালকা একটু সিদ্ধ করে নিলাম আর কি, কারণ কচুর ছড়িতে কিন্তু একটা বিজল বিজল ভাব থাকে। তো এটা হালকা একটু সিদ্ধ করে ধুয়ে নিলে তারপরে ওই বিজল ভাবটা আর থাকে না। তো এখন হচ্ছে আমি এখানে তরকারিটা বসায় দিব। আর আজকে তেমন আর কিছু রান্না করব না, শুধু একটা তরকারি রান্না করব আজকে আমি। তো এখানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিব, তা নাহলে আবার মশলাটা পুড়ে যাবে। তো পানিটা দিয়ে এখন হচ্ছে আমি আবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে এরপর হচ্ছে আমি এখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। আজকে আমি ইলিশ মাছ আর ভেজে রান্না করব না, যেহেতু আমি সব ধরনের মাছ কিন্তু ভেজে তারপর রান্না করি। তো ইলিশ মাছও আমি ভেজেই রান্না করি, ওটা যদি ফ্রিজে থাকে তারপর। এটা যেহেতু আজকে মাত্র কিনে নিয়ে আসছে, তো এটা আর আজকে ভাজবো না, মশলার সাথে কষিয়ে এরপর রান্না করব। তো একটা পার্ট হচ্ছে আমি কষিয়ে নিছি, এখন হচ্ছে আরেকটা মাছের পিসগুলো আবার উল্টে অন্য পাশটাও একটু ভালো করে কষিয়ে নিব। তো মাছের দুইটা পাশে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিছি। এখন মশলা থেকে মাছগুলোও তুলে নিব। আর ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, খুব বেশি একেবারে নাড়াচাড়া করা যায় না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। তো আমি সাবধানে হচ্ছে মাছের পিসগুলো তুলে নিব মশলা থেকে। তো মাছের পিসগুলো তুলে নিলাম, এখন হচ্ছে কচুরছড়িগুলো দিয়ে দিব। কচুরছড়িগুলো আমি খুব ভালো করে ধুয়ে রাখছি। তো কচুরছড়িটাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। খুব বেশি কষাবো না, একটু নেড়ে চেড়ে মশলার ভিতরে নিলেই কষানো হয়ে যাবে। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। আর আমি কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু ঢাকনা তুলে নিলাম। এখন হচ্ছে আমার কচুরছড়িগুলা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। তো আমি একটু করে ভেঙে দিব, কচুরছড়িগুলো একটু চাপ দিয়ে ভেঙে দিব, তাহলে তরকারির ঝোলটা একটু ঘন হয়ে যাবে রান্না করার পর, আর তখন কিন্তু খেতেও ভালো লাগবে। তো আমি একটু চাপ দিয়ে কচুর মুখে কিছু ভেঙে দিলাম। এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব। তো মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে তরকারিটা রান্না করে নিব। তো আমি সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। আমার তরকারি কিন্তু এখন হয়ে গেছে। আমার তরকারির ঝোল কিন্তু দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু নামানোর পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে আজকে আমার ছেলের জন্য একটু কেক বানাবো, কারণ অনেক দিন ধরে আমার ছোটো ছেলে বলতেছিল কেক বানিয়ে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে ওরকমভাবে সময় করে উঠতে পারতেছিলাম না। তো আজকে যেহেতু রান্নাবান্নার চাপ কম, তো ভাবলাম আজকেই বানিয়ে দেই। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিছি। ডিম 2টা কিন্তু আমার নর্মাল তাপমাত্রায় ছিল। তো আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1-1.5 ঘন্টা আগে বের করে নেবেন ফ্রিজ থেকে।
তো আমি ডিম দুইটা নিয়ে এরপর হচ্ছে ডিমের কুসুম দুইটা আলাদা করে নিলাম। আর এখন হচ্ছে ডিমের যে সাদা অংশটা আছে এটা কিছুক্ষণ সময় একটু বিট করে নিব। নিয়ে এরপর হচ্ছে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিছি এখানে। তো সম্পূর্ণ চিনিটা কিন্তু আমি একবারে দিব না, কিছুটা চিনি এখানে দিয়ে দিলাম। আর বিট করার সময় কিন্তু স্পিড প্রথমে একটু কম থাকতে হবে, এরপরে স্পিড বাড়িয়ে তারপরে বিট করতে হবে। তো কিছুক্ষণ বিট করার পরে কিন্তু আমার ডিমের মানে সাদা অংশের ভিতরে যে ফোমের মতো একটা সাদা হয়ে যাইতেছে। তো আমি হচ্ছে এখন মানে সম্পূর্ণ চিনিটাই কিন্তু আমি 3বারে দিয়ে দিছি। তো দিয়ে আমি খুব ভালো করে ডিমের সাদা অংশটা বিট করে নিছি। তো এক পর্যায়ে কিন্তু আমার ডিমের সাদা অংশ দেখুন এই যে খুব সুন্দরভাবে বিট করা হয়ে গেছে, আর ফোম হয়ে গেছে আর কি, ফোমের মতো খুব সুন্দর হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে ডিমের কুসুম দুইটা দিয়ে দিব। তো কুসুম দুইটা দিয়েও কিন্তু খুব বেশি সময় মানে বিট করা যাবে না, 10 সেকেন্ডের মতো আমি বিট করে নিব, কারণ বেশি সময় বিট করলে ডিমের ফোমটা আবার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি এখানে রান্নার তেল দিয়ে দিব 1/4 কাপ। আর আপনারা চাইলে এখানে 1/2 কাপ দিতে পারেন বা তার থেকে একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি 1/4 কাপ রান্নার তেল দিলাম, দিয়ে হচ্ছে আমি আবারও 10 সেকেন্ডের মতো বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে এটি তুলে নিব। আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো শুকনো উপকরণের ভিতরে আমি হচ্ছে এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিব। তো আমি মেজারমেন্টের কাপ দিয়ে 1/2 কাপ ময়দা নিয়ে নিছি। আর হচ্ছে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এই উপকরণগুলো চেলে তারপর হচ্ছে দিয়ে দিব। তো ময়দাটা দেওয়ার সময় একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মানে কেকের ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়। আর কেক মানে ময়দাগুলো দিয়ে খুব তাড়াহুড়া করে মিশাতে যাবেন না, আলতো মানে খুব আস্তে আস্তে আলতো হাতে মিশাতে হবে, তাহলে হচ্ছে কেকের ব্যাটারটা খুব সুন্দর হবে। খুব জোরে জারে তাড়াহুড়া করে মিশালে মানে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা আর ভালো হবে না। তো মিশিয়ে নিছি। এখন হচ্ছে কয়েক ফোঁটা এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে এটা দূর করার জন্য। তো আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এখানে একটু লেবুর রসও দিতে পারেন। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাও ভালো করে মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেকটা যে পাত্রে বসাবো, তো ওই পাত্রটা নিয়ে নিব। আজকে একটা সসপ্যানের ভিতরে আমি কেকটা বসাবো। আর সসপ্যানের যে নিচের অংশে মাপ মানে মেপে একটা কাগজ কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির যে কাগজটা আছে ওইটা আমি খাতার কাগজ যেটাকে বলে, তো ওইটা মেপে কেটে নিছি। এখন হচ্ছে একটু তেল ব্রাশ করে দিব যাতে করে কেকটা খুব সহজেই বের হয়ে আসতে পারে। তো আমি তেল ব্রাশ করে নিলাম। এরপর হচ্ছে আমি কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিব। তো কেকের ব্যাটারটা ডালার সময় একটু উপর থেকে ডালতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে ভিতরে কোনো বাতাস না ঢুকতে পারে। তো কেকের ব্যাটারটা আমার ডালা হয়ে গেছে। এখন সাসপ্যানটা ধরে একটু কয়েকবার এরকম ট্যাপ করে দিলেই মানে ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে আসবে। এরপর হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে দিছি। আর পাতিলের নিচে হচ্ছে আমি 2টা কাগজ দিয়ে দিছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিছি। এখন হচ্ছে আমি স্ট্যান্ডের উপরে কেকের পাত্রটা বসাই দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার ঢাকনাটা এদিক দিয়ে একটু ফাঁকা আছে, এদিক দিয়ে বাতাস বের হয়ে যাবে, এর জন্য আমি আবার উপর দিয়ে আরও একটা বল দিয়ে ঢেকে দিলাম। তো দিয়ে এরপর হচ্ছে আমি 30 থেকে 35 মিনিটের জন্য ঢেকে দিছিলাম। তো 30 মিনিট পর আমি ঢাকনা মানে তুলে নেব। এখন আমার কেকটা কেমন হয়েছে দেখব। তো আমি ঢাকনা তুলে নিলাম। আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু চেক করে নিব ভিতরে কেক আবার কাঁচা আছে কিনা। তো একটু চেক করে নিলাম, দেখলাম যে না, কেকের ভিতরে আর কোনো কাঁচা নাই, খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। তো আমি কেক নামিয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে সাইড দিয়ে মানে একটু ছাড়িয়ে নিব, ছুরি দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নিব, তাহলে কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারবে। তো সাইড দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এখন হচ্ছে কেকটা বের করে নিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি হচ্ছে কেকটা বের করে নিছি। আর কেকের নিচটা অনেক সুন্দর হয়েছে। আর হচ্ছে যে আমি সসপ্যানের যে কাগজটা বিছিয়ে দিয়েছিলাম, কাগজটা আর আসে নাই, সসপ্যানে রয়ে গেছে। তো ভালোই হয়েছে। আমার কেকের নিচের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর কালার মানে এখন কেকটা একটু কেটে তারপর দেখাবো যে কেকটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। তো গ্যাসের চুলায়ও কিন্তু খুব সহজেই মানে পারফেক্টভাবে কেক তৈরি করা যায়। তো আমরা কিন্তু বাইরে থেকে আসলেও কেক কিনে বাচ্চাদেরকে না খাওয়ায়া বাসায় খুব সহজে বানিয়ে খাওয়াতে পারি। তো আমার কেকটা দেখেন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। তো পারফেক্টভাবে আমার কেকটা হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ।